এক মাস নাজুক থাকবে পেঁয়াজের বাজার, আশঙ্কা বাণিজ্য মন্ত্রণালয়ের, শুল্ক প্রত্যাহারের অনুরোধ। পণ্য বেচাকেনায় ভ্যাট সহ পণ্যের দাম প্রদর্শন করতে হবে গ্রাহককে, এনবিআর এর আদেশ। 32টি ই-কমার্স প্রতিষ্ঠানের কার্যক্রম সিআইডির নজরদারিতে, 60টি ই-কমার্স প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন, আপনাদের সঙ্গে আছে আমি কপ্তিয়া মুমতাহানা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে পেঁয়াজের শুল্ক প্রত্যাহার এবং অপরিশোধিত সয়াবিন, পাম তেল ও চিনির শুল্ক কমাতে এনবিআরকে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাজার পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে এক বিশেষ সভায় তথ্য জানানো হয়। পরে সংবাদ সম্মেলনে আগামী এক মাস পেঁয়াজের বাজার নাজুক থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন বাণিজ্য সচিব। দেশে বছরে পেঁয়াজের চাহিদা 28 লাখ টন, উৎপাদন 33 লাখ টন। বিভিন্ন কারণে 30% পেঁয়াজ নষ্ট হলেও বাকি থাকে 23 লাখ টন। তাই বছরে আমদানি করতে হয় 8 থেকে 10 লাখ টন পেঁয়াজ। আমদানির মূল উৎস ভারত। তবে দেশটিতে অতিবৃষ্টি ও পূজার ছুটির কারণে সরবরাহ কমে যাওয়ার অজুহাতে পেঁয়াজের দাম বাড়িয়েছেন দেশের ব্যবসায়ীরা। রাজধানীর খুচরা বাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা কেজিতে, যা এক সপ্তাহ আগে ছিল 50 থেকে 55 টাকা। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসে বাণিজ্য মন্ত্রণালয়। নভেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে আসবে বাজারে, তো তার আগে এই এক মাস হয়তো একটি পেঁয়াজের মূল্য বেশি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এনবিআরকে অনুরোধ করা হয়েছে বিশেষত পেঁয়াজের যে শুল্ক আছে 5%, সেই শুল্ক প্রত্যাহার করার জন্য। বাণিজ্য সচিব জানান, বাজার স্থিতিশীল রাখতে মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সভায় আলোচনা হয় ভোজ্য তেল, চিনি ও মসুর ডালের দাম নিয়েও। ভোজ্য তেলের উপরে অ্যাডভান্স ট্যাক্স আছে, কাস্টম ডিউটি নাই, আর ভ্যাট আছে। তো সাধারণত ভ্যাট মওকুফ করা হয় না, আমরা অ্যাডভান্স ট্যাক্স, অ্যাডভান্স এটি বলে যেটা, সেটা প্রত্যাহারের জন্য আমরা আগেই লিখেছি। সভায় জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রতিদিন 2টি দল ঢাকা সিটি কর্পোরেশনের বিভিন্ন বাজারে তদারকি চালাবে। সারা দেশে জেলা উপজেলায় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে মনিটরিং চলছে বলে জানান বাণিজ্য সচিব। উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজার নিয়ে আরো জানাতে চট্টগ্রাম এবং বেনাপোল থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব চট্টগ্রামে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, প্রথমে আমাদের জানাবেন যে চট্টগ্রামের বাজারে চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দামের কেমন অবস্থা দেখছেন? চট্টগ্রামের বাজারের কথা যদি বলি, সেক্ষেত্রে বলা যায় নিত্য প্রয়োজনীয় প্রায় প্রতিটি পণ্যের দামই এখন বাড়তির দিকে, এবং এইসব পণ্য কিনতে গিয়ে সাধারণ মানুষের বলা যায় অনেকটাই নাবিশ্বাস হচ্ছে। এবং আমরা দেখেছি, বিশেষ করে পেঁয়াজের কথা যদি বলি, সেক্ষেত্রে গত 2 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম প্রায় 20 টাকা পর্যন্ত, 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। এবং এটি যে সামনেও বাড়তে পারে এমন আশঙ্কা এখানকার যারা পেঁয়াজ ব্যবসায়ী রয়েছেন তারা সেটি করছেন। কারণ হলো যে নতুন যে পেঁয়াজ সেটি আসতে হয়তো নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময় লাগতে পারে। তখন সেটি না আসা পর্যন্ত এই সংকট যে খুব একটা কাটছেন না, সেটি এখানকার ব্যবসায়ীরা বলছেন। আরেকটি বিষয় আমরা দেখেছি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় আরেকটি পণ্যের মধ্যে বিশেষ করে তেলের দাম, সেই তেলের দামও কিন্তু বেশ কিছুদিন ধরেই বাড়তি ছিল এবং গত কয়েকদিনই সেটি আরও বেড়েছে। যদিও এখনো পর্যন্ত আমরা দেখেছি 150 থেকে 55 টাকার মধ্যে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে। এখানকার বিক্রেতারা বলছেন এটি হয়তো আরও 2-1 টাকা বাড়তে পারে আগামী কয়েকদিনে, এমনটি তারা আশঙ্কা করছেন। এবং একই সঙ্গে আমরা চিনির দামের কথাও যদি বলি, সেক্ষেত্রে আমরা খুচরা বাজারে কিন্তু চিনি বিক্রি করতে দেখছি প্রায় 85 থেকে 90 টাকা পর্যন্ত। এবং এটিও কিন্তু সরকার যে নির্ধারিত দাম ধরে দেওয়ার পরও কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসছেন না। একইভাবে সরকার দাম নির্ধারণ করে দিল, এই যে মানা হচ্ছে না, তো এই ক্ষেত্রে আসলে বাজার তদারকির জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে বা কারা বাজার তদারকি করছেন? বাজার তদারকি আসলে তেমন একটা হচ্ছে না, সেটি অনেকটা নিশ্চিত করে বলা যায়। কারণ আমরা আগে দেখতাম যে যখন কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যায়, এটির পেছনে কোনো কারসাজি রয়েছে কিনা সেটি জানার জন্য আমরা ভ্রাম্যমাণ আদালতের বিভিন্ন অভিযান দেখতাম এবং সরকারি বিভিন্ন সংস্থা সেটি মাঠ পর্যায়ে তদারকি করতো। কিন্তু এখন সেটি অনেকটা নেই বললেই চলে। আমরা যেই তৎপরতার মধ্যে প্রশাসনের যে তৎপরতা দেখি, সেটি হচ্ছে বিশেষ করে টিসিবির পক্ষ থেকে পেঁয়াজের দাম যাতে নিয়ন্ত্রণ থাকে সেটির জন্য আমরা দেখেছি যে 9টি স্পটে তারা পেঁয়াজ বিক্রি করছেন এবং প্রতি কেজি তুরস্ক থেকে আনা পেঁয়াজ 30 টাকা দরে বিক্রি হচ্ছে। তো বাজার নিয়ন্ত্রণ করার জন্য এই ধরনের কিছু তৎপরতা অব্যাহত থাকলেও
যে এটির পেছনে আসলে কেউ সিন্ডিকেট করছে কিনা কিংবা কারো দায়ী রয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করার জন্য কিংবা শাস্তির আওতায়নের জন্য আগে যে ভ্রাম্যমাণ আদালতের অভিযানগুলো ছিল সেটি একেবারে এই কাজ করছে না। কারণ আমরা বিশেষ করে চিনির বাজারের কথা যদি বলি সেক্ষেত্রে বলা যায় সরকার দাম নির্ধারণ করে দেওয়ার পরও আমরা পাইকারি বাজারগুলোতে বিশেষ করে চট্টগ্রামের খাতুনগঞ্জের কথা যদি বলি সেক্ষেত্রে বলা যাবে সেখানেও আমরা দেখেছি সরকার নির্ধারিত যে দাম সেই দামের চেয়ে বেশি দরে চিনি বিক্রি হচ্ছে এবং এই যে বিক্রি হওয়ার কারণেই যে খুচরা বাজারে দাম বেড়েছে এটি খুচরা বিক্রেতারা বলছেন। কিন্তু যখন আমরা সেই পাইকারি বাজারে যাই তখন কিন্তু তারা বলছেন যে তারা মিল গেট থেকে বেশি দামে কিনছেন, কিন্তু মিলাররা আমাদেরকে বলছেন যে তারা সরকার যে নির্ধারিত দাম সেই দাম থেকে 1 টাকাও বাড়তি নিচ্ছেন না এবং তারা বলছেন যে তারা প্রতিদিনের যে তাদের যে তথ্য বিবরণীগুলো রয়েছে কি পরিমাণ বিক্রি হচ্ছে কি পরিমাণ তাদের মজুদ রয়েছে সেগুলো কিন্তু তাদের সারা সরকারকে অবহিত করছেন। তারা বলছেন একটি পাইকারি বাজারে একটি চক্র সেটি করছে তাদের। ইফতেখার, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবারে বেনাপোলে যাব আমরা, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, আমাদের জানাবেন যে ভারতের পেঁয়াজের বাজার পরিস্থিতি কেমন এবং আজকে ভারতের পেঁয়াজের দাম এবং বন্দর এলাকায় পেঁয়াজের দামে পার্থক্য কেমন দেখছেন? আপনি জানেন দেশের বৃহৎ স্থল বন্দর বেনাপোল দিয়ে যেমন কাঁচামাল আমদানি হয়ে থাকে, অন্যদিকে বিভিন্ন গার্মেন্টস পণ্য, মাছ সহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। কিন্তু যেহেতু পার্শ্ববর্তী ভোমরা স্থল বন্দর দিয়ে কাঁচা পণ্য, মাছ সহ বিভিন্ন পণ্য বেশি আমদানি হয়ে থাকে। বেনাপোল বন্দর দিয়ে গত 1 সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, মরিচ সহ বিভিন্ন পণ্য আমদানি অনেকাংশে কমে গেছে। আপনি জানেন যে ভারত থেকে পেঁয়াজ, কাঁচামরিচ সহ বিভিন্ন পণ্য বা চাল সহ বিভিন্ন পণ্য যখন বাংলাদেশের বাজারে প্রবেশ করে, অর্থাৎ বেনাপোল দিয়ে ঢাকা, চিটাগাং সহ অন্যান্য জেলা শহরগুলোতে বা বন্দরগুলোতে প্রবেশ করে, তখন বেনাপোলে বিশেষ করে বেনাপোল, সারসা, নাভারণ, বাগেরহাট সহ স্থানীয় বাজারগুলোতে মূল্য অনেকটা কম থাকে। আমি আজকে সারসা, বেনাপোল ঘুরে আজকে আমরা বাগেরহাটে অবস্থান করেছি। আমরা দেখেছি এখানে কোনো খুচরা বা পাইকারি কোনো দোকানে এখানে কোনো মূল্য তালিকা না। এখানে যে যার মতো খেয়াল খুশির মতো এখানে দাম নিচ্ছে। এখানে চালের দাম যেমন বৃদ্ধি পেয়েছে, ডালের দাম তেমন বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে তেল সহ বিভিন্ন নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা গত কয়েকদিনের ব্যবধানে এখানে উপজেলা প্রশাসন সহ কোনো প্রশাসনিক কোনো মনিটরিং এখানে আমরা লক্ষ্য করিনি বা বাজার কমিটি সহ স্থানীয় জনপ্রতিনিধিরাও এখানে কোনো বাজার মনিটরিং করিনি। এই জন্য যত দিন যাচ্ছে এখানে নিত্য পণ্যের দাম বাড়ছে। আমি একটু জানাই রাখি, আজকে আমি অবস্থান করছি দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাগাছড়া বাজার, যেটা বেনাপোলের পর একটি বৃহৎ একটি বাজার নামে পরিচিত, যে বাজারটিতে আজকে প্রায় পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 থেকে 60 টাকা কেজি দরে। অন্যদিকে মুসুরি ডালের আমরা কথা এখানে শুনেছি যে ভারত থেকে আমদানি কিন্তু যে মুসুরি ডাল সেগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, অন্য থেকে দেশি মুসুরি ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 90 টাকা। অর্থাৎ দেশি বা ভারতীয় আমদানির মধ্যে একটু তারতম্য রয়েছে। ভারত থেকে অন্যান্য পণ্য যখনই বাংলাদেশে আসবে তখন এই বাজারটা অনেকটা নিয়ন্ত্রণে আসবে। অর্থাৎ ভারতের সাথে স্থানীয় বাজারগুলোতে অনেকটা সামঞ্জস্য থাকে। নিত্যপণ্যের বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা চট্টগ্রাম এবং বেনাপোল থেকে। চলে যাব পরের খবরে। এখন থেকে পণ্য বেচা কেনার সময় মূল্য সংযোজন কর বা ভ্যাট অন্তর্ভুক্ত করে পণ্যের দাম লিখতে হবে। পণ্যের দাম লিখে পরে মূল্য পরিশোধের সময় ভ্যাটের অর্থ রাখা যাবে না। ভ্যাটের টাকা অন্তর্ভুক্ত করে গ্রাহকের জন্য পণ্য বা সেবার মূল্য নির্ধারণ করে সম্প্রতি আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ। এতে বলা হয়, রসিদে পণ্য বা সেবার বিবরণ, পরিমাণ এবং ভ্যাট ও সম্পূরক শুল্ক থাকলে তা যুক্ত করে দাম বাংলাদেশি টাকায় দিতে হবে। পণ্যের মূল্য ট্যাগে পণ্যের দাম, ভ্যাটের পরিমাণ ও সম্পূরক শুল্ক প্রযোজ্য হলে আলাদা করে লিখতে হবে, যেন গ্রাহক বুঝতে পারেন পণ্য বা সেবার জন্য মোট কত টাকা পরিশোধ করতে হবে। ই কমার্সের নামে প্রতারণা ঠেকাতে 32টি প্রতিষ্ঠানকে নজরদারিতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এগুলোর মধ্যে 4টি প্রতিষ্ঠানের 10 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে সিআইডি। লোভনীয় অফার দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়ে আসছিল ই কমার্স প্রতিষ্ঠান থলে.com, উইকম.com, 24ticket.com, রিং আইডি সহ নানা প্রতিষ্ঠান। সময়মতো পণ্য না দিয়ে প্রতারণার অভিযোগে এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে। একই মালিকের থলে.com ও উই.com-এর অফিসে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির অন্তত 6 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে 50 দিনের মধ্যে পণ্য সরবরাহ করার শর্তে টাকা পরিশোধ করে ভুক্তভোগীরা। কিন্তু টাকা পরিশোধের পর নির্ধারিত সময়ে পণ্য দেয়নি থলে.com ও উইকম.com। আমাদের কাছে একটা শর্ট লিস্ট আছে, তাতে প্রায় 60টি প্রতিষ্ঠানের নাম আছে। তার মধ্যে 30-32টা প্রতিষ্ঠানকে আমরা এখন মনিটর করছি। আমাদের মনিটরিংয়ের বাইরেও 20-25টা প্রতিষ্ঠান আছে। সিআইডির আরেক অভিযানে 24ticket.com
ও রিং আইডির 2 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি। 24.com-এর বিরুদ্ধে ও রিং আইডি এজেন্টের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। প্রায় 100 কোটি টাকার মতো প্রতি মাসেই ইনজেক্ট হয়েছে, ভিতরে গেছে টাকা, এবং নট ট্রানজেকশন ইনজেক্ট হয়েছে। এবং সেপ্টেম্বর মাসে আমরা যেটা প্রেডিক্ট করছি যে সেপ্টেম্বর মাসে হাইয়েস্ট অ্যামাউন্ট ছিল, এটা মোর দেন 200 crore এক মাসে। বেশ বড় অঙ্কের টাকা আমাদের কাছে আছে, প্রায় 200 কোটি টাকার মতো আমরা ফ্রিজ করতে পারি। ই কমার্স প্ল্যাটফর্মে জালিয়াতির সাথে জড়িত সবাইকে শিগগিরই আইনের আওতায় আনার কথা জানিয়েছে সিআইডি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবছর অর্থনীতিতে নোবেল পেলেন কানাডার ডেভিড কার্ড এবং মার্কিন জোশুয়া অ্যাংরিস্ট ও গুইডো ইমবেন্স। সোমবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সে ঘোষণা দেয়। শ্রমবাজারে অনবদ্য অবদান রাখার জন্য পুরস্কার পান ডেভিড কার্ড। এদিকে প্রাকৃতিক পরীক্ষা নিরীক্ষাগুলোর কারণ ও প্রভাব বিশ্লেষণ করে পুরস্কার পান জোশুয়া অ্যাংরিস্ট ও গুইডো ইমবেন্স। পুরস্কারের অর্ধেক টাকা পাবেন ডেভিড কার্ড, বাকি অর্ধেক পাবেন জোশুয়া অ্যাংরিস্ট ও গুইডো ইমবেন্স। গত বছর নিলাম তত্ত্ব নিয়ে কাজ করে অর্থনীতিতে নোবেল পান মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রম ও রবার্ট উইলসন। ঋণ নেওয়া প্রতিষ্ঠানের পর্ষদের পরিচালকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি তথ্য হালনাগাদ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার এই নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদে সিআইবি ডাটাবেজ সংশোধনে আবেদনপত্রের সঙ্গে কিছু দলিল ব্যুরোতে দাখিল করতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রযোজ্য ক্ষেত্রে তাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্বাক্ষরিত কার্য বিবরণীর প্রথম ও শেষ পৃষ্ঠা সহ উপযুক্ত সিদ্ধান্ত সত্যায়িত কপি ব্যুরোতে দাখিল করবে। সংশোধনের আবেদনপত্র জমার আগে আবেদনকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবশ্যই তার ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে এ বিষয়ে যোগাযোগ করতে হবে। গত বছর লকডাউনের সময় দেশে বেড়েছিল ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকের সংখ্যা। তবে করোনার প্রকোপ কমতে শুরু করার পর আগস্টে 1 লাখ গ্রাহক কমে গেছে বলছে বিটিআরসি। তথ্য অনুযায়ী চলতি বছরের জুনে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক সংখ্যা ছিল 1,06,00,000, যা এই পর্যন্ত সর্বোচ্চ। গত বছর করোনা লকডাউনে ঘরে বসে অফিস শিক্ষা কার্যক্রম শুরু হওয়ায় শহরের পাশাপাশি জেলা এবং উপজেলা পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড সংযোগ দিতে হয়েছে ইন্টারনেট সেবাদানকারীদের। তবে বর্তমানে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় অনেক গ্রাহক বন্ধ করেছেন ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার। এদিকে ব্রডব্যান্ড লাইনের সংযোগ কমলেও ইন্টারনেট ব্যবহার কমেনি বলছে ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠন আইএসপি-এবি। বেশি লাভের আশায় হিমাগারে আলু রেখে বিপাকে পড়েছেন জয়পুরহাটের কৃষক ও ব্যবসায়ীরা। দিন দিন আলুর দাম কমে যাওয়ায় উৎপাদন সহ অন্যান্য খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় তারা। তবে উৎপাদন বেশি এবং করোনা পরিস্থিতিতে আলু রপ্তানি করতে না পারার জন্যই বাজার দর পড়ে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত মৌসুমে আলুর বাম্পার ফলন পেয়েছিলেন জয়পুরহাটের কৃষকরা, তাই বেশি লাভের আশায় সে সময় আলু বিক্রি না করে হিমাগারে সংরক্ষণ করেন তারা। তবে আলুর ধারাবাহিক দরপতনে ছোট বড় মোট 18টি হিমাগারে প্রায় 1.5 লাখ মেট্রিক টন আলু মজুদ পড়ে আছে। সেসব আলু বিক্রি নিয়ে দেখা দিয়েছে সংশয়। 84 কেজির প্রতি বস্তা আলু হিমাগারে সংরক্ষণ সহ ব্যয় হয় 1150 থেকে 1,500 টাকা। অথচ প্রকারভেদে বাজারে প্রতি বস্তা আলুর দাম 6 থেকে 700 টাকা। তাই হিমায়িত আলুতে প্রতি বস্তায় লোকসান হচ্ছে 5 থেকে 800 টাকা। বেশি লাভের আশায় মোটা অঙ্কের ঋণ নিয়ে হিমাগারে আলু সংরক্ষণ করেন ব্যবসায়ীরা। দাম কমে যাওয়ায় পুঁজি হারানোর আতঙ্কে তারাও। লাভের আশায় এখন তো বাজারে ধস নাই, একদম 650 টাকা 600 টাকা বস্তা ব্যাগ আলু। প্রত্যেকটা ব্যাগে 500-450 টাকা লস হচ্ছে। আলুর বিকল্প ব্যবহার ও রপ্তানির উদ্যোগ নিতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন হিমাগারের মালিকরা। বিদেশে বিপুল পরিমাণ আলু রপ্তানি করে এই বাংলাদেশের বিভিন্ন কোল্ড স্টোরকে যেন রক্ষা করা যায়। চাহিদার তুলনায় বেশি উৎপাদন এবং করোনার জন্য রপ্তানি বন্ধ থাকার জন্যই আলুর দর কমে গেছে বলে মনে করেন জেলা মার্কেটিং কর্মকর্তা। সরকার সর্বক্ষণিক চেষ্টা করতেছে দেশের বাইরে আলু রপ্তানির জন্য, এই আলুর দাম কিভাবে বৃদ্ধি করা যায় সেই জন্য। জয়পুরহাটের 5 উপজেলায় 40,315 হেক্টর জমিতে আলু চাষ হয়। মোট উৎপাদনের পরিমাণ 8,45,297 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এই সময় প্রধান সূচক কমেছে 22 পয়েন্ট এবং লেনদেন কমেছে 114 কোটি টাকার বেশি। পাশাপাশি ডিএসইতে দর হারিয়েছে 69 ভাগ প্রতিষ্ঠান। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 72 কোটি 32 লাখ টাকার শেয়ার। সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনে শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। বেলা 12টার পর থেকে কমতে থাকে সব সূচক। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 22.42 পয়েন্ট কমে অবস্থান করছে 7345 পয়েন্টে। সূচকের পাশাপাশি লেনদেন কমেছে ডিএসইতে। মোট লেনদেন হয়েছে 1848 কোটি 57 লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে 114 কোটি 29 লাখ টাকা কম। হাত বদলে অংশ নেওয়া 376টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 97টির, কমেছে 259টির এবং অপরিবর্তিত আছে 20টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়ার তালিকার প্রথম অবস্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম বাংলাদেশ, দ্বিতীয় ওরিয়েন্ট ফার্মা এবং তৃতীয় অবস্থানে বেক্সিমকো লিমিটেড। শতাংশের দিক থেকে দরবৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় আইসিবি ইসলামী ব্যাংক, তৃতীয় অবস্থানে তমিজউদ্দিন টেক্সটাইল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 27.11 পয়েন্ট কমে অবস্থান করছে 21,488 পয়েন্টে। লেনদেন হয়েছে 72 কোটি 32 লাখ টাকার শেয়ার। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত রয়েছে যুক্তরাষ্ট্রের ডলারের দর, বিনিময় হয়েছে 85 টাকা 60 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হয়েছে 119 টাকা 7 পয়সায়। ইউরোর দরও বেড়েছে, বিনিময় হয়েছে 101 টাকা 3 পয়সায়। অপরিবর্তিত ভারতীয় রুপির দর, বিনিময় হয়েছে 1 টাকা 24 পয়সায়। দর কমেছে সৌদি রিয়ালের, বিনিময় হয়েছে 22 টাকা 93 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 23 টাকা 42 পয়সায়। দর অপরিবর্তিত কুয়েতি দিনারের, বিনিময় হয়েছে 285 টাকা 66 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হয়েছে 20 টাকা 65 পয়সায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।